শুরুতেই জানিয়ে দেব পশ্চিম তীরের জর্দান সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যা। জানিয়ে দেব ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১। এছাড়া রয়েছে রাজস্থানে ভারতীয় বিমান বাহিনী মিগ-29 ফাইটার জেট বিধ্বস্ত। এদিকে পশ্চিমাদের দেওয়া F-16 যুদ্ধ বিমান হারিয়েছে ইউক্রেন। জানিয়ে দেব আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ৬। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনা বিদ্যমান। পশ্চিম তীরের জর্দান সীমান্তে ৩ ইসরায়েলিকে গুলি করে হত্যা। ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্দানের মধ্যে সীমান্তে কিং হোসেন ব্রিজ ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় ৩ বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জর্দানের দিক থেকে এক ট্রাকে করে আসা এক বন্দুকধারী কিং হোসেন ব্রিজের কাছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে এলোপাথারি গুলি চালালে ঘটনাস্থলেই ওই ৩ ইসরায়েলি প্রাণ হারায়। হামলার পর ইসরায়েলি বাহিনী পাল্টা গুলিতে ওই বন্দুকধারী নিহত হয়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। আইডিএফ জানিয়েছে, নিহত ৩ জনের বয়সী ৫০-এর কাছাকাছি এবং ৩ জনই বেসামরিক ইসরায়েলের নাগরিক। কিং হোসেন ক্রসিংটি মূলত ইসরায়েলি, ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক পর্যটকরা ব্যবহার করেন। এটি পশ্চিম তীরের একমাত্র প্রবেশ পথ যা ইসরায়েলের মধ্য দিয়ে যায় না। এলাকাটিতে জর্দানের যানবাহন ফিলিস্তিনি পণ্য অফলোড করত। ঘটনার পর জর্দানের সঙ্গে ইসরায়েলের সমস্ত ল্যান্ড ক্রসিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫১। মধ্য ইউক্রেনের পোলতাভা শহরের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫১ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন। একটি মিলিটারি একাডেমির কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেনের স্থলবাহিনী। ওই মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডেটদের জড়ো করা হয়েছিল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে ঢোকার জন্য মানুষের কাছে পর্যাপ্ত সময় ছিল না। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই আক্রমণের জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে। তিনি মিত্রদের কাছ থেকে আরও বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে ইউক্রেন নিজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। মস্কো এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। মাত্র ২ সপ্তাহ আগে পোলটোভা মিলিটারি কমিউনিকেশন ইনস্টিটিউটে যোগ দেওয়া ২৬ বছর বয়সী মিকিটা পেট্রভ নামে এই ডেকের বিবিসিকে মঙ্গলবার সকালে আক্রমণের মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, প্রথম মিসাইলটি আঘাতে মাত্র ৩ সেকেন্ডের পরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ওই সময় প্রচুর লোক বিল্ডিংয়ের বাইরে গিয়ে সিগারেট খাচ্ছিল, তাদের অনেকেই মারা গেছেন। আমি দৌড়ে বাইরে গিয়ে দেখি সর্বত্র ধোঁয়া, ধুলো আর রক্তাক্ত অনেক মৃতদেহ। এদিকে রাজস্থানে ভারতীয় বিমান বাহিনীর মিগ-29 ফাইটার জেট বিধ্বস্ত। ভারতের রাজস্থানে বিমান বাহিনীর একটি মিগ-29 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত হয় বিমানটি। সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার ২রা সেপ্টেম্বর স্থানীয় সময়ের রাতে বারমেরের এক প্রত্যন্ত এলাকায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনীর কয়েকটি ইউনিট। কাছাকাছি বৃষ্টির পানির কারণে দমকল বাহিনী সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানায়, আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত যুদ্ধ বিমানটি গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়েছিল। এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। পাইলট নিরাপদে আছেন এবং কোনো জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় বিস্তারিত জানাতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে পশ্চিমাদের দেওয়া F-16 যুদ্ধ বিমান হারালো ইউক্রেন। ইউক্রেন বলছে, পশ্চিমা মিত্রদের দেওয়া F-16 যুদ্ধবিমান একটি রাশিয়ার বড় ধরনের বিমান হামলা ঠেকাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলট নিহত হয়েছেন। সোমবার রাশিয়ার ২ শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এই ঘটনা ঘটে। এটি ইউক্রেন যুদ্ধের বড় বোমা হামলার ঘটনার একটি। কয়েক সপ্তাহ আগেই কিয়েভ F-16 যুদ্ধবিমান চালান পায়। এই প্রথম ইউক্রেনে এই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেল। অন্তত ৬টি F-16 যুদ্ধবিমান ইউক্রেন পেয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী F-16 যুদ্ধবিমানগুলো ইউক্রেনের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহৃত করা হয়েছিল।
হামলা প্রতিহত করার সময় পরবর্তী একটি লক্ষ্যের দিকে বিমানগুলো যাচ্ছিল। এই সময় একটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। পরে দেখা যায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং পাইলট নিহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর বিবৃতিতে পাইলটের নাম প্রকাশ করা হয়নি, তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার একটি ইউনিট বলছে নিহত পাইলট তাদের বাহিনীর। তার নাম ওলেক্সি মেস। ইউক্রেন বলেছে রাশিয়ার বিমান শক্তি প্রশমিত করতে তাদের অন্তত 130টি F-16 যুদ্ধ বিমান দরকার। F-16 শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে পারে। এর সীমা 3200 কিলোমিটার। ন্যাটো দেশগুলো ব্যবহার করা আধুনিক যুদ্ধাস্ত্র এসব বিমান থেকে চালানো সম্ভব। এদিকে আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত 6। আফগানিস্তানের রাজধানী কাবুলে কালা-ই-বখতিয়ার এলাকায় একটি আত্মঘাতী বোমা হামলায় 6 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। হামলার খবর জানিয়েছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে কাবুলের এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জারদান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জারদান জানান, হামলাকারী তার নিজের দেহে সংযুক্ত শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলে 6 জন প্রাণ হারান এবং 13 জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট IS খোরাসান শাখা এই ধরনের আত্মঘাতী হামলার জন্য দায়ী। তবে হামলার এই ঘটনায় কেউ কারোর দায় স্বীকার করেনি। আফগানিস্তানে 2021 সালে তালেবান বাহিনী ক্ষমতা দখলের পর থেকে সহিংসতা বেড়েই চলেছে। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে আত্মঘাতী হামলা কিংবা অন্যান্য আক্রমণের ঘটনা ঘটছে। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনা চলছে। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ PTI দলের ডাকে রবিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এটি ছিল PTI এর জাতীয় নির্বাচনের পর প্রথম বড় বিক্ষোভ। গণমাধ্যম আল জাজিরার মতে এই বিক্ষোভে ইমরান খানের দলকে নতুন করে সক্রিয় করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন অডিও ছবিতে দেখা গেছে হাজার হাজার PTI নেতাকর্মী মিছিল নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে অগ্রসর হচ্ছেন। শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হলেও তাদের অগ্রযাত্রা থামানো যায়নি। ইমরান খানের ঘনিষ্ঠ সহচর হামদাদ আজাহার ঘোষণা দিয়েছেন, ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। অন্যদিকে লাহোরের PTI নেতা এবং প্রখ্যাত আইনজীবী সালমান আকরাম রাজা বলেছেন, দুর্নীতিবাজ এবং অনভিজ্ঞ রাজনীতিবিদদের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে পারেন একমাত্র ইমরান খান। ইসলামাবাদ প্রশাসন বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। তার শহরের প্রবেশ পথগুলোতে বড় বড় কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিল, কিন্তু PTI কর্মীরা সেই বাধা অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করতে সক্ষম হন। বিক্ষোভকারীদের একজন রাভিনা গাফর আল জাজিরাকে বলেন, আমাদের জন্য রাজধানীতে পৌঁছানো সহজ ছিল না। সব রাস্তা বন্ধ ছিল, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। ইমরান খানের মুক্তির দাবিতে যখন ডাক দেওয়া হয়েছে তা আমরা উপেক্ষা করতে পারি না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। PTI নেতাদের মতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের দমনের নানা চেষ্টা চালিয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ফুটেজে দেখা গেছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা পুলিশ